তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের সাথে কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যায় এই বাড়ি থেকে। আব্বু, আমি কিছুই করি নাই আব্বু। আব্বু, আমি কিছুই করি নাই আব্বু। মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধ উলঙ্গ আর দুলাভাই শুধু শার্ট প্যান্টে। তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে কত যে মাইর খেয়েছি তার কোনো হিসাবই নাই। আমাকে বারবার বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছি ছি মিথিলা, এইসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারেন এটা করতে? আশিক প্লিজ, কাউকে বলো না। কাউকে বললে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমার আওয়াজ শুনে ওরা যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলা আপুর বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নেই, মারা গেছে 3 বছর আগে। আব্বুই দুই পরিবারের প্রধান। আব্বু ও চাচি মিলে একই রকমের 2টা দোতলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরো, বাড়ির সবাই জানে, কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারিনি। আর মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে তো 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখে নাই। হাত মোজা, পা মোজা, বোরকা পরে পর্দার সাথেই সবসময় চলাচল করে। কিন্তু আজ সেই মিথিলার এই কি হলো? চুপ করেন আপনি, লজ্জা করে না? আবার কথা বলেন। আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালে আসল চেহারা? আমার কথা শুনে মিথিলা কিছু বলতেছে না, নিজেকে ঢেকে কেঁদেই যাচ্ছে। তোর জন্য তো পুরো পর্দানসীন নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করার? পতিতা পল্লীতে গেলেই তো পারতিস। আসিফ, আসিফ, কাউকে বলিস না প্লিজ। মিথিলা, আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমাকে চরিত্র নিয়ে কথা বলতিস, আব্বুর কাছে মায়ের খাওয়াইতিস। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকেও আর কি বলবো, রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসি। তাদের সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই, আপনি এখনো এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসেছিল। আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, অন্তত তোর কাছে এটা আশা করিনি, কাজটা কিন্তু বেশি ভালো করিসনি বলে যখন রুম থেকে বের হতে যাব, দরজা আটকানো। মিথিলা চিল্লাতে শুরু করে দিয়েছে। আসিফ, আমাকে ছেড়ে দে প্লিজ। আসিফ, আমাকে ছেড়ে দে। আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ। আমি তোকে ভাইয়ের মতোই ভাবি। আসিফ না, আসিফ না, প্লিজ না। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। আসিফ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ। আমি তোর পায়ে পড়ছি। মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো। প্রায় অনেক অংশই ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা, কি হচ্ছে এইসব? কেউ বাঁচাও। আসিফ, আসিফ প্লিজ। মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি। বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানো শুনে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকায়। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হয়ে যাচ্ছিল।
মিথিলা ন্যাকা কান্না করতেছে। মিথিলাকে ভাবি আগলে নেয়, আর সবাই আমার দিকে অগ্নিচক্ষুতে দেখতে লাগলো। আব্বু আমার সামনে এসে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। ভাইয়া এসেও চর মেরেছে। আমি কিছু বলতে যাব, সেই সুযোগ নাই। সব কিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলা, আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে এসেছিল। তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আসিফ কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। ভাবি, আমি শুয়েছিলাম, আসিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলাতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মায়ের খাওয়াইছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নেবে। তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ আজ আসিফ আমার কী যে করতো। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না কেঁদেই যাচ্ছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নেই। আগেই বলেছি 3 গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেল। তুই আমার ছেলে, ভাবতেই লজ্জা লাগছে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের সাথে কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যায় এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়তেছে। মাথা নিচু করে কান্না করতে করতে বললাম, আব্বু আমি কিছুই করি নাই আব্বু। ওই, তুই আমাকে আব্বু বলবি না। আজ থেকে আমার একটাই ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখের এরকম কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক সুখের হতো। আম্মু, আমি কিছু করিনি আম্মু। মিথিলা। কথা আটকিয়ে দিয়ে, তুই আমাকে আম্মু বলবি না। জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো, যেখানে আমার গর্ভধারী মা বিশ্বাস করে না, আমাকে কিছু বলতেও দেয় নাই। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে পৈশাচিক হাসি। আর মিথিলা এখনো ন্যাকা কান্না করেই চলেছে। সুমি আপু চলে এসেছে, যার আদরে আমার বড় হওয়া। সেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে। আমাকে এখনো মুখে খাওয়ার তুলে খাইয়ে দেয়। সেই আপুটা সব কিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি, কারণ এই বাড়িতে আমার জায়গা নেই। আর আমি কোন মুখে থাকবো এখানে, যেখানে সবাই আমাকে ধর্ষক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতন। আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে। ভাবি সুমিয়াপুর মতোই আমার একটা বড় আপু। এটা তুমি কি করলে আসিফ? আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য জোর করে। ভাবি আমাকে মাফ করে দিও, আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে। কি সত্য বলতে পারো নাই? ভাবি কথা দেন, কথাগুলো কাউকে বলবেন না। বলো, বলবো না কাউকে। ভাবি আমি মিথিলার সাথে এমন কিচ্ছু করি নাই। তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কেন? ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই বাড়ির সবাইকে বলে দেব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থেমে যাই। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিল। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা। বাইরে থেকে দুলাভাই দরজায় ডাকাডাকি করছে আর চিল্লানি শুরু করেছে। এতে তোমরা এসে এই পরিস্থিতিতে দেখলাম। আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি, ভাবির চোখেও পানি। ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। কি বলছো আসিফ? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে? ভাবি তুমি কাউকে বলো না প্লিজ। মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে আমি দেখতে পারবো না। জানি না আসিফ, কে মিথ্যা কে সত্য বলছে। মিথিলার আর সুমির জামাইয়ের তো এমন কোনো বাজে লক্ষণ দেখি নাই। ভাবি তুমি আমাকে বিশ্বাস করেছো না? তাহলে এটা দেখো, আমি সুযোগে সব কিছুর ভিডিও করে রেখেছিলাম।
ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই। আসিফ, এই ভিডিও এক্ষুনি আব্বুকে দেখাবো। ভাবি মোবাইলটা নিয়ে যেতে চায়। ভাবি প্লিজ, কথা দিয়েছো কাউকে বলবে না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলেছে, এই ধর্ষকের সাথে কিসের এত কথা। ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়েছে, টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই। ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখে পানি জোড়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। আম্মুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সেই সাহস আজ আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু কোথায় গিয়ে উঠবো, ঢাকায় গিয়ে কি করব, খুব চিন্তা হচ্ছিল। কারণ ঢাকা আমি ভালো করে চিনি না, আর কোনো আত্মীয় স্বজনও নাই যে সেখানে গিয়ে উঠব। ভাবির দেওয়া টাকাগুলো গুনলাম, 5,000 টাকা আছে, আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি টাকা না দিত তাহলে তো 2 দিন বেঁচে থাকা কষ্ট হয়ে যেত। এমনি কোনো কাজও জানি না, সবেমাত্র কলেজে পা দিয়েছি। আব্বুর টাকার অভাব নেই, যার জন্য লেখাপড়াটাই করছিলাম মন দিয়ে। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসতো। আমার কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এই মিথিলাকে ভালোবাসতাম। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা করা, আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতনই। কিন্তু যখন মিথিলাকে স্কুলে এক বড় ভাই ফলো করতে শুরু করে, আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায়, সেই ভয়ে সুমিয়াপুর বিয়ের দিনই প্রপোজ করি মিথিলাকে। কিন্তু মিথিলা সাথে সাথে এই কথা আমার আব্বুকে এসে বলে দেয়। আব্বু আমাকে সেদিন অনেক মারে। তখন 9ম শ্রেণীতে উঠেছি মাত্র। আমার আর বিয়ে খাওয়া হলো না। আব্বুর হাতের মায়ের সেদিন প্রথম খেয়েছিলাম। আব্বু বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখি। আমার মায়ের দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি রাগ আসেনি আমার। বিয়ের দিন সুমিয়াপুর সাথে যাওয়ার জন্য বলেছিল, আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না। মিথিলাই গেল। আব্বুর আমাকে মায়ের কারণটা শুধু ভাবি জানতো। আর সবাই জানে দুষ্টুমির জন্য মেরেছে। অনেকে আব্বুকে রাগ দেখিয়ে বলেছিল, দুষ্টুমির জন্য কেউ এমনে মারে? আর বিয়ের দিন ফাইজলামি করবে না তো কবে করবে? আপুকে আনার জন্য গিয়েছিলাম। আপু না যাওয়ার কারণ কি জানতে চেয়েছিল, কিন্তু কিছু বলি নাই। তবে মিথিলার মনে যেন আনন্দের জোয়ার বইছে। নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমিয়েছে। আমার খুব ভালোই লাগছে। বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়ে পূরণ করুক। আপুকে নিয়ে বাসায় আসলাম। দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে উঠেছে। খুব ভালোভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করেছি। মিথিলা বলতো আমি তাকে শুধুই ভাইয়ের মতো দেখি। দুলাভাইকে দিয়েও বলিয়েছিলাম অনেকবার, কিন্তু কাজ হয়নি। তবে দুলাভাই আর মিথিলাকে অনেকবার একান্তে দেখেছি। মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে, কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবি নাই, কারণ মিথিলা দুলাভাই এমন না। পরবর্তীতে এমনই হলো। হঠাৎ মোবাইলে মেসেজ টিউন বেজে ওঠে। কল্পনার থেকে বাস্তবে ফিরে আসি। মিথিলার নাম্বার থেকে মেসেজ। কি লিখেছে? আমার রূপটা বের করতে গিয়ে নিজেই ধরে খেলি। কেমন অভিনয়টা করলাম, মিথিলার লেখাটা পড়ে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে চাচ্ছিল। আমি জানি না তুই এমনটা কেন করেছিস, তবে আমি চাইলে আমি তোদের রূপটা বের করে দিতে পারতাম, কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবে কাউকে কিছু বলি নাই। তাই নাকি? তা তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য? তবে কেন তোকে বাসা থেকে বের করেছে জানিস? যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানতে পারে, আর তোর কাছে যেন ছোট হয়ে না থাকতে হয়। ভালো করেছিস, এতে আমার কোনো দুঃখ নাই। শুধু বলবো আপুর সংসারটা নষ্ট করিস না প্লিজ। তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট কর। সবাই যেরকম ভাবতো তোকে সেরকমভাবেই চল। তুই আমাকে বলবি আমি কি করব? আমি দুলাভাইকে বিয়ে করব।
তারপর আমি রিপ্লাই দিলাম, কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। বুঝতে বাকি নেই এই সিমটা নষ্ট করে ফেলেছে। কিন্তু আমার মনে খুব ভয় জন্মাচ্ছিল, আপুর সংসারটি কি মিথিলা ধ্বংস করে দিবে। তাই আমি সাথে সাথে দুলাভাইকে ভিডিও পাঠিয়ে ছোট করে লিখে দিলাম, আমি চাইলেই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম, এতে করে আপনাদের সম্মান কোথায় যেত একবার ভেবে দেখবেন। কিন্তু আমি তা করিনি। আমি না হয় এই অপবাদে ভালোভাবেই বেঁচে থাকতে পারবো, কিন্তু মিথিলার আব্বু নেই। আমার আব্বু নিজের মেয়ের মতো আদর করে, সেই আদরটা থাকতো না, আর মিথিলার সম্মানটাও কোথায় থাকতো। আর আপনার আপুর চোখে সারা জীবন ধর্ষক হয়ে বেঁচে থাকতেন। হতে পারতো আপনাদের সংসারটা ভেঙে গেছে, আর আমাদের বাড়িতে যেই সম্মানে আছেন সেই সম্মানটা ঘৃণায় পরিণত হতো। তাই আপনাদের এই সুযোগ দিলাম, আপনাদের এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসুন, সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। মনে রাখবেন আপনার একটা ফুটফুটে বাচ্চাও আছে। আমি মেসেজটা দিয়ে বসে রইলাম। বাস একটা স্টেশনে এসে থামলো। বাস থেকে নেমে পেটে ক্ষুধা লাগছিল, তাই হোটেলে গিয়ে খাবার খেয়ে নিই। রাস্তার পাশ ধরে হাঁটছি, কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব ভেবেই পাচ্ছি না। আব্বু আম্মুর কথাগুলো কানে বাজছিল, তুই আমার ছেলে না, তোকে কোন পাপে পেটে ধরেছি। মাগো, তুমিও তোমার ছেলেকে চিনলে না। চোখ থেকে অনবরত পানি ঝরছিল। অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎই রাস্তার মাঝখানে একটা বাচ্চাকে দেখলাম, যে কোনো মুহূর্তেই গাড়িতে চাপা পড়তে পারে। আমি কোনো কিছু না ভেবে ব্যস্ত রাস্তায় নেমে গিয়ে বাচ্চাটাকে কোলে করে রাস্তা পাশে নিয়ে যাই, কিন্তু শেষের দিকে একটা গাড়ি এসে আমার পায়ের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দেয়। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাচ্চাটির মা এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল, আর একদিক দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে, অন্যদিক দিয়ে নিজের বেখেয়ালির জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার এমন অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে। ডাক্তার এসে আমাকে কি যেন একটা ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো। চোখ খুলে দেখি পায়ে ব্যান্ডেজ। বাচ্চাটি ও বাচ্চাটির মা আরেকটা আমাদের সমবয়সী মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে বলল, পাটা খুব ভালোভাবেই ভেঙেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর রোহিকে 1 মাস রেস্ট নিতে হবে। খেলাধুলো কোনো কাজ করতে পারবে না। 15 দিন পর আবার দেখিয়ে দিয়ে যাবেন। ডাক্তার প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। আমার জন্য আজ তোমার এত বড় ক্ষতি হলো? না না আন্টি, নিজেকে দোষারোপ করবেন না, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলির কারো নাম্বার থাকলে দাও, আমি তোমার মা বাবাকে আসতে বলি। আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না। তোমার মোবাইল রাস্তায় পড়ে ভেঙে গেছে? মোবাইলটা আমার হাতে দিল। এটা তো একেবারে গেছে। মোবাইলটা হাতে রেখে পকেট থেকে ভাবির দেওয়া টাকাটা বের করে, আন্টি হাসপাতালে কত টাকা বিল এসেছে জানি না, আমার কাছে এই কয়টা টাকাই আছে, গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, এটা রাখেন প্লিজ। কি করছো তুমি এইসব? আমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার আজ এই অবস্থা, আর তুমি আমাকে চিকিৎসার খরচ দিচ্ছ। তোমার পরিবারে কেউ নেই? তাদের খবর দিতে হবে তো। আছে, আব্বু আম্মু ভাই ভাবি চাচি চাচাতো বোন, কিন্তু এখন আমি ওদের কেউ না। বলতেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। তাহলে আপনি যাবেন কোথায়? জানি না, আজকে সকালে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে একটা মিথ্যা পাপের অপরাধে। আচ্ছা, তাহলে তুমি আমাদের বাসায় আসো, তোমার এখন রেস্টের দরকার। না আন্টি, এটা কি করে হয়? উপকার করেছি বলে আপনাদের বাসায় গিয়ে উঠবো? আপনাদের বাড়িতে ঝামেলা হবে। চুপ করেন, এত ভালো মানুষ সাজার দরকার নাই। আমার ভাইকে বাঁচিয়েছেন, এখন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। চলুন। চলো, উঠো। আন্টি আমার এক হাত ধরে তুললেন। আন্টি, আমার ব্যাগটা কই? আমরা তো তোমার ব্যাগ দেখি নাই, মনে হয় কেউ নিয়ে গেছে। আন্টি এক হাতে আর মেয়েটি আমার এক হাতে ধরে হাঁটার জন্য বলল, কিন্তু আমি পা ফেলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রথম পা ফেলেই চিৎকার দিয়ে উঠলাম। আস্তে আস্তে পা ফেলো। জি আন্টি। হাসপাতাল গেটে এসে দেখি একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়িতে করে একটা বড় বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ি দেখে আমি তো অবাক প্রায়। এই বাড়িটা কি আন্টি? এরকম বড় লোকরা তো এইরকম সমস্যায় যত টাকা লাগে শেষ করে দেয়, আর ওরা আমাকে নিজের বাড়িতে নিয়ে আসলো। শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা আছে বলেই সম্ভব। আন্টি, এই বাড়ি কি আপনাদের? এটাই আমাদের বাড়ি, চলো ভিতরে। আমাকে নিয়ে একটা রুমে শুইয়ে দিল। আচ্ছা বাবা,
তুমি এখন রেস্ট নাও, আমরা পরে তোমার সম্পর্কে জানবো না হয়। জি আন্টি। আন্টি ও তার মেয়ে রুম থেকে চলে গেল। রুমটা অনেক সুন্দর। ওরা মানুষ যেমন ভালো মনের, রুচিও সুন্দর। খুব ক্লান্ত লাগছে, শুয়ে শুয়ে ভাবছি আজ যদি ওনারা আমাকে না নিয়ে আসতো আমি কোথায় থাকতাম। পা ভাঙা নিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া উপায় ছিল না। জানি না বাড়ির কি অবস্থা। আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে? ছেলেটার এমন ভুলের শাস্তিটা বেশি হয়ে গেল। আমি তো আম্মুর চোখে মনি ছিলাম, নাকি তার জন্যই আম্মু সেই কষ্ট সহ্য করতে পারেনি? আম্মুর মনে আমার জন্য ঘৃণা জন্মে গেছে। আম্মু যদি জানতে পারে তার ছেলে পা ভেঙে ফেলেছে, আম্মু কি এখনও রাগ করে থাকবেন নাকি ছুটে আসবে? আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে। কিভাবে দেখব? মোবাইলটা যে ভেঙে গেছে। আম্মু, আমি তোমাকে ভালোবাসি, ক্ষমা করে দিও। বলতে পারি নাই সত্যি কথাটা, আর মনে হয় চাইলেও বলতে পারবো না। মোবাইলের সাথে হয়তো ভিডিওটাও হারিয়ে ফেলেছি। খুব জানতে ইচ্ছা করছে আব্বু কি আমার কথা ভাবছে নাকি আমাকে তার মনের কবর দিয়ে ফেলেছে। আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটা ভেঙে দিয়েছি, আর মিথিলা বললই দুলাভাইকে বিয়ে করে ফেলবে। তবে দুলাভাই কি এই ভুলটা আবার করবে? আমি তো ভিডিওটা দেখিয়েছি, হয়তো ভিডিওটা দেখে থমকে গেছে এতক্ষণে। মিথিলাকে জানিয়েও দিয়েছে। ভাবি হয়তো এখনও নীরবে কাঁদছে, বলছে বিনা দোষে আজ আমি ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো মোবাইলে ফোন দিচ্ছে, কিন্তু বন্ধ পেয়ে হয়তো ভাবছে ছেলেটা কি কিছু হয়ে গেল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই, হঠাৎই ঘুমের মধ্যে কে যেন এসে ডাকছিল। এই যে উঠুন। কে? আমি রিমি। চোখ মেলে দেখি আন্টির মেয়েটা। ও আপনি? আপনার নাম রিমি? ইয়া জাহান রিমি। আপনার নামটা তো জানা হলো না। আপনার নাম কি? আসিফুল ইসলাম। সুন্দর নাম। আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নিন। আপনার নামটাও সুন্দর। ঠিক আছে, খেয়ে নিন। আমি আপনার মেডিসিনগুলো নিয়ে আসছি। আচ্ছা, আমি বিছানার থেকে নামতে যাব অমনি। এই কি করছেন কি? আপনাকে 1 সপ্তাহ হাঁটাহাঁটি করতে মানা করেছে। কি লাগবে আমাকে বলুন। ওয়াশরুমে যাব। ধরুন, আমি নিয়ে আসছি। রিমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রিমি দরজার সামনে দাঁড়িয়ে। ধরে আসুন। মেয়েটাকে যত দেখছি অবাক হচ্ছি। শহরের মেয়ে, আর এত ধনী ঘরের মেয়ে হয়েও মনে কোনো হিংসা নেই। বিছানায় বসে, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। চোখের কোণে আটকে গেল পানি। ঋণের কথা বলে লজ্জা দেবেন না প্লিজ। আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধু আমাদের কর্তব্য পালন করছি। আন্টি তার ছেলেকে নিয়ে আসছে। আসলে আন্টি, এই শহরে আমার কেউ ছিল না। বাসা থেকে বের করে দেওয়ার পর কোথায় যাব, এটাই ছিল আমার বড় চিন্তা। তার উপর যখন পা ভেঙে গেল, তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়ার কোনো উপায় ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আমার সেবা করছেন। কেঁদো না বাবা, জানি না তোমার সাথে কি হয়েছে। এখন খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদের কথা। বলতে বলতে চোখের পানি পড়ছিল। আন্টি আমার চোখের পানি মুছিয়ে দিল। খাবারটা খেয়ে নিলাম। রিমি আমাকে মেডিসিন দেখিয়ে দিল, মেডিসিন খেয়ে নিলাম। পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেল। আচ্ছা, একটা কথা বলবো? রিমিকে বললাম। বলেন। আপনাদের বাসায় আর কে কে থাকে? আসলে রিমির আব্বুর কথা জানতে চাচ্ছিলাম। আম্মু, আব্বু, আমি আর আমার ভাই, আর বিভিন্ন কাজে হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক। ও আচ্ছা, আপনার আব্বুকে তো দেখলাম না। আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে, আসতে 10-12 দিন লাগবে। আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলেছেন তাহলে রাগ করবে না? না, কারণ আব্বু যখন শুনেছে আমার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার পা ভেঙে গেছে, আব্বু বলেছে আপনাকে বাঁচাতে যা করতে হয় তাই করার জন্য। রিমির কথা শুনে মনে হলো এই পরিবারে সবাই এক একটা রত্ন। আচ্ছা, আপনি ঘুমান, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। রাত তখন প্রায় 11টা বেজে গেছে, কিন্তু চোখে ঘুম আসছে না। শুধু সকালে হয়ে যাওয়ার ঘটনাগুলো মনে পড়ছে। মিথিলা কি করে পারলো এমনটা করতে? মিথিলা তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলতো। অনেক রাত হয়ে যায়, ঘুম হয় না।
কখন ঘুমিয়ে যায় জানি না। সকালে ঘুম থেকে উঠি রিমির ডাকে। এই যে ওঠেন, 10টা বাজে, নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে তো। মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বোচ্চ সেবা দিচ্ছে। ও কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পায়ে ব্যথা কমেছে? মনে হয় কমেছে। আসুন ওয়াশরুমে গিয়ে দিয়ে আসি। ধন্যবাদ। আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়, ফ্রেশ হওয়ার পর নিয়ে আসে। নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নিই। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল? শুনতে চান? নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না, তাহলে শুনুন। আজ সকালে কলেজে যাওয়ার জন্য আমার চাচাতো বোন মিথিলাকে ডাকতে যাই, কিন্তু মিথিলার রুমে গিয়ে দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অবৈধ মেলামেশা করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই, মোবাইলে ভিডিও করতে থাকি তাদের আড়ালে। আমাকে দেখে ওরা থমকে যায়। প্রথমে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটাই বলি। মিমি আমাকে দেওয়া মিথ্যা অপবাদটা শুনে চোখে পানি ফেলে দেয়। আপনি প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে কিছু বলেননি? শুধু আপনার আপুর সংসার, আর যে আপনাকে ধর্ষক বানালো তার সম্মানের জন্য নিজেই সম্মান হারিয়ে আসলেন। রিমে কান্না করছে আর বলছে, আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে, কিন্তু নিজের ভিতরে নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিলাম, হয়তো কোনো একদিন ওরা বুঝতে পারবে। আল্লাহ তাদের সাহি বুঝ দান করুক। আমি এটাই চাই। আমি হয়তো যে কোনোভাবে চলে যেতে পারতাম, কিন্তু ওরা হারাতো ওদের অর্জন করা সম্মানগুলো। আপনার ভাবি তো অনেক ভালো মানুষ, আপনার উপর বিশ্বাস ছিল, তাই তো আবার আপনাকে জিজ্ঞাসা করেছে। ভাবি আমাকে নিজে ভাইয়ের মতন ভালোবাসে। ভাবিকে ভিডিওটা দেখিয়ে প্রমাণ করেছি আমি নির্দোষ। ভাবি সবাইকে বলতে বলেছে, কিন্তু বলার হলে তো আমিই বলতাম। তাই। আপনার মোবাইলটা দেওয়া যাবে? ভাবির সাথে একটু কথা বলবো। হয়তো আমাকে ফোনে না পেয়ে চিন্তা করছে। নিন। রিমি আমার হাতে মোবাইলটা দিল। আমি ভাবির নাম্বারে ফোন দিলাম, কিন্তু রিসিভ করছে ভাইয়া। ভাইয়ার কণ্ঠ শুনে সাথে সাথে কেটে দিই। কি হলো, রিসিভ করে নাই? করেছে, কিন্তু ভাইয়া। ও আচ্ছা, তাহলে আমাকে দাও। রিমি মোবাইলটা নিয়ে আবার ফোন দিল, আবারও ভাইয়া ধরেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি রিমি। আশা কই? আমি আশার ফ্রেন্ড। ভাবির নামটা রিমিকে বলেছিলাম। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবির কণ্ঠ পেয়ে আমার কাছে রিমি ফোনটা দিল। কেমন আছো ভাবি? মুহূর্তেই চোখ থেকে পানি বেরিয়ে আসলো। আসিফ, তুমি কোথায় এখন? তোমার মোবাইল বন্ধ কেন? কি হয়েছে? ভাবির কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে কান্না করে দেবে। ভাবি, কাল আমি অ্যাক্সিডেন্ট করি, পাটা ভেঙে যায়, সাথে আমার মোবাইলটাও ভেঙে যায়, তাই কথা বলতে পারিনি। কি বলো এইসব? কিভাবে? এখন তুমি কই? ভাবি, আমি এখন একজন আশ্রয়কারিনীর বাসায় আছি, যিনি আমার এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। অনেক ভালো ওরা। ওনার মেয়ের ফোন দিয়েই কথা বলছি। আমাকে একটা বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাচ্ছি। আচ্ছা ভাবি, যখন লাগবে জানাবো। বাসার অবস্থা কেমন? খুবই জানতে ইচ্ছে করছে, আগের মতোই হাসি খুশি আছে কিনা। আমার আশার সাথে সব চলে গেছে। ভালো না, আম্মু আব্বুর মন খারাপ। কাল রাতে কেউ খাবার খায়নি, তবে মিথিলা আর সুমির জামাই কেমন হাসি খুশি। তাদের মতি গতি সুবিধার মনে হচ্ছে না। আমি তো দুলাভাইকে ভিডিওটা দেখিয়ে ভয় দেখিয়েছি যেন না মিশে, তবুও ওরা নিজেদের ভুলগুলো বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ভিডিওটা নিয়ে বাসায় যাই, সবাইকে দেখিয়ে দেই, কিন্তু এখন চাইলেও সম্ভব না। ভিডিওটা হারিয়ে গেছে। ভাবি কান্নার সুরে বলল, ভয়ের কোনো চিহ্ন দেখছি না। তোমার ভাইয়াকে রাতে বলেছিলাম, তোমাকে এমন শাস্তি না দিলেও পারতো। সে বলে, আমার এত দরদ কেন? আমার কি তোমার সাথে সম্পর্ক আছে নাকি? খেদো না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ না বুঝুক। আর এই সব নিয়ে বাসায় কাউকে কিছু বলো না, তবে ওদেরকে আটকানো দরকার। কিভাবে? তুমি দুলাভাইকে বলবা, আসিফ যে ভিডিওটা যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে, বলেছে আর যদি মিথিলার সাথে মিশতে দেখি বাসার সবাইকে দেখাতে। আচ্ছা, আশাকেও বলবো? খুব গোপনে, দেখো ওরা ভালো হয় কিনা।
আসিফ, তুমি ওদের জন্য কেন এমন করছো? যারা তোমাকে মিথ্যা অপবাদে বাসা থেকে বের করে দিল, এখন প্রমাণটাও হারিয়ে ফেলেছো। তুমি কি আর ফিরবে না? ফিরবো ভাবি, তবে যেদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে সেদিন। চোখ বেয়ে পানি পড়ছে। তোমার ভাইয়া আসছে, রাতে ফ্রি হলে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। আসিফ, আপনি কি মানুষ? রিমির চোখের কোণে পানি। কেন? যে আপনাকে বাসা ছাড়া করলো, মিথ্যা অপবাদ দিল, তাদের জন্য এত ভাবছেন? মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ কারোর জন্য অতটা ত্যাগ করা না। তাহলে আপনারা কেন করেছেন? আপনারা তো চাইলেই আমাকে কিছু টাকা ধরিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আমার ভালোর জন্য বাসাতে নিয়ে আসলেন, ত্যাগ স্বীকার করেছেন। আপনি আমাদের উপকার করেছেন, দৌড়ে নিতে পারেন, তাই আমরা আপনার উপকার করছি। কিন্তু মিথিলা আর দুলাভাই তো আপনার সম্মান ডুবিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। রিমির কথা যুক্তিযুক্ত। মিথিলা আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসতাম। তার সম্মান কি করে নষ্ট করি বলুন তো? মিথিলা হয়তো একটা ভুল করেছে, আমি তার ভুলগুলোর সংশোধনের কারণ হতে চাচ্ছি। সে যেন বুঝতে পারে কাকে সে অপমান করত। সে আজ তার সম্মান বাঁচানোর জন্য মুখ বুজে সব সহ্য করে গেল। আপনি এখনো মিথিলাকে ভালোবাসেন? জানি না, তবে আমি চাই মিথিলা তার ভুল বুঝতে পারুক, সম্মান নিয়ে বেঁচে থাকুক। ও, বুঝছি, হয়তো এখনো ভালোবাসেন। রিমি হয়তো বলতে চাচ্ছে আমি যা করেছি সব কিছু ভুল করেছি। রিমি চলে যায়, আমি রিমির কাছ থেকে গল্পের বই চেয়ে নিই সময় কাটানোর জন্য। গল্প পড়তে আমার অনেক ভালো লাগে, ঠিক আপনাদের মতনই। গল্প পড়ছি, এমন সময় আন্টি রুমে আসলো তার ছেলেকে নিয়ে। বয়স বেশি হবে না, 5 বছর হবে হয়তো। খাবার খেয়েছো আসিফ? জি আন্টি, রিমি এনেছিল। আচ্ছা, টিভি ছেড়ে দেব? না আন্টি, আমি বই পড়ছিলাম। বই পড়তে আমার খুব ভালো লাগে। ভাইয়া এদিকে আসো, বসো ভাইয়ার সাথে। রিমির ভাইয়াকে ডাকলাম। না, পায়ে ব্যথা দিবে, অনেক দুষ্টু। আগে আগে পা ভালো হোক, তারপর খেলা করবে। না আন্টি, সমস্যা নেই, ছেলেটাকে আমার পাশে বসিয়ে আদর করছি। তুমি কি লেখাপড়া করো? জি আন্টি, সবেমাত্র কলেজে উঠেছি, আর মনে হয় লেখাপড়াটা করতে পারবো না। মন খারাপ করো না, একটা ব্যবস্থা হবে। আমাদের রিমিও কিন্তু এইবার কলেজে উঠেছে। ও, তার মানে সমবয়সী, ভালোই হলো। সময়টা পড়ালেখা করে চালিয়ে দেব। আচ্ছা, তুমি রেস্ট নাও, পরে এসে দেখে যাব। আন্টি তার ছেলেকে নিয়ে চলে গেল। আমি বসে টিভি দেখছি। এমন সময় রিমি কি নিয়ে যেন আমার থাকার রুমে আসলো, হাতে কতগুলো শপিং। এগুলো দেখেন আপনার পছন্দ হয়েছে কিনা। আমার পছন্দ, আশা করি ভালো লাগবে। আর এটা আপনার নতুন মোবাইল। এইগুলোর কি দরকার ছিল বলেন? শুধু শুধু টাকা খরচ করলেন। আমি কি তাদের বেশি জ্বালিয়ে দিচ্ছি? তাই নাকি? এক কাপড়ে থাকতে পারবেন আর সারাদিন রুমে বসে সময় কাটাবেন কি করে শুনি? এই ধরুন, এই 5,000 টাকা আছে, বাকিটা ভাবিকে বলে নিয়ে দিয়ে দেব। আসলে বিষয়টা নিজের কাছে খারাপ লাগছিল। কি বললেন? আর একবার বলুন। আপনার ওই পাটাও ভেঙে দিই। ভালোবাসার দাম কি টাকায় দেওয়া যায়? না, আসলে আমার লজ্জা লাগছে। আপনাদের বাসায় আছি, আপনারাই আবার আমার জন্য এত কিছু। লজ্জা থাকা ভালো। পছন্দ হয়েছে? রিমির পছন্দ তো অনেক ভালো, সবগুলো কাপড়ই ভালো লাগছে। আপনার পছন্দ অনেক ভালো, আর ধন্যবাদ। কেন? এইগুলো ভীষণ প্রয়োজন ছিল। ওই সময় তো এগুলোর কি দরকার ছিল বললেন? মোবাইলটাও দেখছি খুব দামি, রেডমি 7, সাথে রিমির রেজিস্টার করা নতুন সিম, আর বাসায়ও ওয়াইফাই আছে। সময়টা না হয় কেটেই যাবে, কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থাকতে পারে? দুপুরে গোসল করার সময় হয়ে গেছে। রিমির এনে দেওয়া লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছি গোসল করতে। বলতে ভুলেই গেছি, রিমিদের অ্যাটাচ করা ওয়াশরুম, তাই তেমন সমস্যা হয়নি। তারপরও রিমি জানতে পারলে বকতে পারে। বলেছিল গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে। তাছাড়া সাপোর্টের জন্য, ভর দিয়ে চলার জন্য রিমি এনেছিল কিছুক্ষণ আগে। এখন মনে হয় হাঁটতে পারবো আমি একাই।
গোসল করে বের হয়ে দেখি রিমি রুমে বসে আছে। আমাকে দেখে রাগ দেখিয়ে বলছে, আপনি একা একা কেন হাঁটছেন? যদি পায়ে ব্যথা লাগে তো? আপনি তো সাপোর্টার এনে দিয়েছেন, আমার মনে হয় কাউকে আর হেল্প করতে হবে না, আমি চলতে পারবো। এগিয়ে যাওয়ার আগেই রিমি উঠে এসে আমার হাত ধরল। বেশি বোঝেন না, আসুন। কি রাগ দেখাচ্ছে, মনে হচ্ছে কত বছরের পরিচয়। আসলে ভালো মানুষগুলো এমনই হয়, ওরা ধনী গরিব বড় ছোট কিছুই বোঝে না, ওরা বোঝে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে হবে। আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে। কারো কারো চোখে এগুলো খারাপ দেখায়, আসলে এগুলো মানব প্রেম। একটা কথা বলবো? জি বলেন। ততক্ষণে বিছানায় বসে রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে, এমনিতেই মন খারাপ আব্বু আম্মুর জন্য। আজ বিকালে কি আপনার ছাদে নিয়ে যাবেন? আপনাকে তো এত হাঁটা মানা করছে, বারান্দায় বসে গল্প করব, মন ভালো হয়ে যাবে। ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি, প্রস্তুত থাকেন। রিমি খাবার আনতে চলে গেছে। বুঝি না এমনও ভালো মিশুকে মেয়ে হয়। আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্পেই সম্ভব, তাই না? না, এগুলো সম্ভব, আমার সাথে এমনই হচ্ছে। দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি যে রুমে থাকি এখানে বারান্দাও আছে, আজ প্রথম জানলাম। বিকেলে রিমি আসলো গল্প করার জন্য। কি করছেন? কিছু না, শুয়ে আছি। বারান্দায় যাবেন না? না, রুমেই থাকি, পাটা যত তাড়াতাড়ি ভালো হয় মুক্তি। ভেবে দেখলাম এমনিতেই অনেক কষ্ট হচ্ছে এদের, এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা পেয়ে নেই। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন? কলেজে উঠেছিলাম। আমিও তো। ভালোই হলো, আমরা তাহলে ফ্রেন্ডই হলাম। কি বলেন? কেন, আমাকে পছন্দ হচ্ছে না? কি বলেন, আপনার মতো মেয়ে হয় নাকি? তাহলে তুমি করে বলবা, ওকে? আমি আপনিই বলবো, আপনি তুমি বললেন। না, ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না। আচ্ছা তুমি বলবো। রিমির সাথে গল্প করতে করতে নিমির জীবনের খারাপ সময়ের কথা শুনতে পাই। রিমির জীবনেও গল্পটা খুব কষ্টের, যা শুনে চোখের কোণে পানি জমা হয়ে যায়। হয়তো প্রতিটা মানুষের জীবনে এরকম একটা গল্প থাকে, কেউ কেউ প্রকাশ করে, কেউ বলতে পারে না, নিজের ভিতরে কবর দিয়ে দেয়। রাত তখন 9টা। খাওয়ার দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বার থেকে কল দিলাম, কিন্তু ভাবির নাম্বার বন্ধ দেখাচ্ছে। অনেকবার ট্রাই করেছি কিন্তু কোনো কাজে আসছে না, নাম্বার বন্ধ দেখাচ্ছে। হয়তো মোবাইলটায় চার্জ নেই, তাই রেখে দিলাম। বাসায় তো আর কাউকে ফোন দিয়ে কথা বলার মতো অবস্থা নাই। সত্যি বলতে আমার মায়ের কণ্ঠটা শুনতে খুব মন চাচ্ছে। আসলে যে যতটা আপন তার থেকে পাওয়া কষ্টটা অনেক বেশি হয়, যা অনেক সময় সহ্য করতে পারা যায় না। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আম্মু হয়তো কখনো ছেলের এতটুকু অপরাধকেও দেখেনি, কিন্তু যখন আম্মু এই রকম জঘন্য কাজ করতে দেখে হয়তো কলিজা পুড়ে গিয়েছিল। আম্মু পারে নাই নিজের চোখে দেখে বলতে, আমার ছেলে এমন না, সে এমন করতে পারে না। আমি যখন রাতে পড়তে পড়তে অনেক রাত করে ফেলতাম, আম্মু আমার রুমে এসে বসে থাকতো, কখনো দুধ গরম করে দেয়, কখনো কফি এনে দেয়। যদি কখনো বললাম আম্মু আজ খাবো না, ভাল লাগছে না, আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত আর বলতো রাতের খাবার না খেয়ে ঘুমাতে নেই। খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিত। আব্বুর দেওয়া হাত খরচের পরেও আম্মু অনেকগুলো টাকা ধরিয়ে দিত আর বলতো আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আজ মায়ের আদরগুলো খুব মনে পড়ছে। আম্মু বেঁচে থাকতেই আম্মু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছি। এর থেকে আর কষ্টের কি হতে পারে আমার জানা নেই। হয়তো যাদের মা নেই তারাই বুঝবে মাকে মনে পড়া কতটা কষ্টের। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবির নাম্বারে আমরা কল দিলাম, কিন্তু এখনও নাম্বারটা বন্ধ পাচ্ছি। ভাবির মোবাইল কি হলো, মন খারাপ করে বসে আছি। রিমি এসে, কি আসিফ, মন খারাপ কেন? ভাবির নাম্বারটা বন্ধ পাচ্ছি কাল রাত থেকে। মন খারাপ করো না, হয়তো মোবাইলে কিছু একটা হয়েছে। কি জানি। আসিফ, তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসছে। আমার সাথে কে দেখা করবে? আমার এক ফ্রেন্ড, বললাম না?
কিন্তু আমার সাথে কেন দেখা করবে? আমি তোমার কথা বলেছিলাম, তোমার জীবনের গল্প বলেছিলাম, তোমার গল্প শুনে দেখার জন্য পাগল হয়ে গেছে। এমন ভালো মানুষকে না দেখে নাকি ঘুম হবে না। রিমির কথা শুনে কেমন হাসি পাচ্ছে, কিছু বললাম না। রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো, মেয়েটার সাথে কথা হলো, খুব ভালো লাগলো কথা বলে। মানুষের কষ্ট বোঝার মতন মন আছে। বিকেলে ভাবিকে আবার ফোন দিলাম, কিন্তু একই অবস্থা, বন্ধ পাচ্ছি। এভাবেই কেটে গেল 2 দিন, কিন্তু ভাবির ফোন এখনও বন্ধ পাচ্ছি। বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারে বন্ধ হয়ে গেল? কিন্তু কেন, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এভাবে কেটে গেল 10 দিন। এখন আমি মোটামুটি হাঁটতে পারি সাপোর্টগুলো নিয়ে। রিমির সাথে সম্পর্ক বন্ধুর মতো হয়ে গেছে, আর আন্টির পরিবারও আমাকে একজন সদস্য মনে হচ্ছে। এই কয়দিন ভাবির নাম্বার বন্ধই পেয়ে যাচ্ছি। আজ রিমির আব্বু বাসায় এসেছে, আমাকে দেখে গিয়েছে, আমার সব রকমের হেল্প করবে বলে গিয়েছেন। তিনি বলেছেন আমাকে নাকি ওনার অফিসে চাকরি দেবে, এখান থেকেই লেখাপড়া পাশাপাশি চাকরি করতে পারবো। কথাটা শুনে খুব খুশি আমি। কিন্তু ভাবির মোবাইলে কি হয়েছে সেই চিন্তায় ঘুম আসে না। রাতে খাওয়ার পর ভাবির নাম্বারে আবার কল দিলাম, রিং হচ্ছে। আমি উত্তেজিত হয়ে যাই। মোবাইল কি ঠিক হলো? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবি, আমি আসিফ, কেমন আছো? তোমাকে ফোনে পাই না কেন, মোবাইল শুধু বন্ধ দেখায়। আসিফ, আমি ভালো নেই। ভাবি অযোধ্যারায় কান্না করতে শুরু করে দিয়েছে। কেন ভাবি, কি হয়েছে আমাকে বলো। বাসায় তোমাকে আমাকে নিয়ে নানা রকমের কথা চলছে। কি কথা? আর মোবাইল বন্ধ ছিল কেন? তোমার সাথে ওই দিন কথা বলার পর তোমার ভাইয়া শুনে ফেলে আমি যে তোমার সাথে কথা বলতেছি, তাই সে আমাকে পতিতা, রাস্তার মেয়ে, আরও কত কি বলে বকা দিচ্ছে। তা আমার সাথে কথা বললে তুমি পতিতা হয়ে গেলা? কথাটা শুনে খারাপ লাগছিল। বলে তোমার মতো ধর্ষক যে তার চাচাতো বোনকেও ছাড়ে নাই, তার সাথে কোনো ভালো মানুষ কথা বলতে পারে না। যাদের চরিত্র খারাপ তারাই এইসব ছেলেদের সাথে কথা বলে। আমার নাকি তোমার সাথে অবৈধ সম্পর্ক আছে, বাসার সবাইকে ডেকে বলতে থাকে। ভাবির কান্না আর অপবাদে আমারও কান্না আসছে। কারো ভালো করতে গিয়ে কারো খারাপ করে ফেললাম না তো? তারপর কি হলো? তারপর আমাকে বাসার সবাই নানা রকমের কথা বলতে থাকে। মিথিলাও, আমি সবাইকে বলি তুমি নির্দোষ ছিলে, তোমার কাছে ভিডিও ছিল, কিন্তু মিথিলা আর সুমির জামাইয়ের সম্মানের কথা ভেবে বলে নাই, আমাকেও বলতে দেয় নাই। ভাবির কান্নার কারণ হয়ে দাঁড়ালাম আজ। মিথিলাও কথা শোনাচ্ছে তোমাকে, যার জন্য এত কিছু, সেই এখন সাধু। এই কথা শোনার পরে সবাই তোমার ভাইয়ার সাথে তাল মিলিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি এখন আম্মুর বাসায় আছি। এখানে আসার পর আম্মু আমাকে নানা কথা বলছে। আসিফ, এটা আমি কি করলাম? নিজের ভাবির সংসার ধ্বংস করে দিলাম। আমি কিছু বলতে পারছি না, শুধু কান্না করছি। আমার জন্য ভাবির সংসার ভেসে যাচ্ছে। আসিফ, কান্না করছো কেন? ভাবি, আমাকে মাফ করে দিও প্লিজ, আমার জন্য তোমার সংসার ভেঙে গেল। আসিফ, এইসব নিয়ে ভেবো না। তুমি ভালো আছো তো? না ভাবি, তোমার কথা শুনে মনে হচ্ছে এক্ষুনি বাসায় এসে ভিডিওটা দেখাই, কিন্তু আমার কাছে তো এখন ভিডিওটা নাই। আসিফ, আমাকে নিয়ে চিন্তা করো না, আম্মু আসছে, পরে আমি তোমাকে ফোন দেব। ভাবি ফোনটা রেখে দিল। ভাবির জীবনে আমি কাল হয়ে গেলাম। ভাবির জীবন সুন্দর, আর মিথিলাকে শাস্তি দিতে ভিডিওটা আমার লাগবেই, যা মোবাইলের সাথে সাথে হারিয়ে গেছে। তাহলে কি আমার আর নির্দোষ হওয়া হলো না, নাকি সারা জীবন অপবাদ নিয়েই বেঁচে থাকতে হবে? আমার কথা বাদ দিলাম, ভাবির কি হবে? আমি কান্না করছি রুমে বসে। হয়তো কান্নার আওয়াজ কেউ শুনে ফেলেছে। রিমি, আঙ্কেল, আন্টি আমার কাছে এসে কান্নার কারণ জানতে চাইল। আমি সব কিছু বললাম। আমার কথা শুনে ওদের চোখের কোণেও পানি। হয়তো ভিডিওটা থাকলে আজই রওনা দিতাম আমাদের বাসায়। ওরা নিজেদের অপরাধী মনে করছে। তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে মোবাইল ভেঙে যায়। মোবাইলে মেমোরিও ছিল না যেখানে এটা থাকতে পারে। আমি তাদের বলি, এটা আমার ভাগ্য, আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে চাচ্ছে। এভাবে কেটে যায় 2 দিন। ভাবির সাথে প্রতিদিনই কথা হয়। ভাবি চাচ্ছে সব কিছু যেন আবার আগের মতো হয়ে যায়, কিন্তু ভাবিও জানে আমার কাছে ভিডিওটা এখন নাই, তাই আল্লাহ ভরসা বলেই থাকতে হচ্ছে। কিন্তু আজ নিজেকে বড় মনে না হয়ে
একটি পরিবারের ধ্বংসের কারণ মনে হচ্ছে। মিথিলাকে সম্মান নিয়ে বাঁচাতে এই ত্যাগ স্বীকার করলাম। আজ মিথিলা ভাবিকে কথা শোনায়। মিথিলাদের সব কিছু ঠিক আছে, শুধু আমাদের পরিবারে নেমে এসেছে কষ্টের ঝড়। বিকালে হাঁটতে হাঁটতে ছাদে যাই। আজ প্রথম কষ্ট করে হলেও ছাদে আসলাম। রুমের ভিতরে কষ্টগুলো বের হচ্ছে না, একটু পর পর আমাকে হানা দিচ্ছে। কাউকে কিছু না বলেই চলে গেলাম। ছাদে গিয়ে দেখি ওই দিনের মেয়েটা আমাকে দেখেই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? রিমি আপনাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না, তাই আমাকে জানাতে বলল। মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম। আমি আসলে মজা করার মুডে নাই। বিশ্বাস হচ্ছে না? এই তো রিমি আসছে। রিমি মনে হয় ছাদে এসেছে আমাকে খুঁজতে। রিমি আমার কাছে আসলো আর মেয়েটার সামনেই বকতে লাগলো। এই আপনি কি কিছু বোঝেন না? একা একা ছাদে চলে আসছেন, আমাকে বলতেন, নিয়ে আসতাম আমি, যদি কিছু হয়ে যায়। আমি কিছু বলছি না, শুধু অবাক হয়ে রিমির কথা শুনছি। রিমি কি সত্যি আমাকে ভালোবাসে? তাহলে এভাবে কেন শাসন করছে? কি হলো, কথা বলছেন না কেন? কাউকে বিরক্ত করতে চাই না, তাই একাই চলে এসেছি। বিরক্ত মানে? একটা দিব ধরে। রাখ রাখ, মারপিট পরে করছিস, আগে তো প্রপোজ কর। কি বলছিস এসব? আমি সব বলে দিচ্ছি দুলা ভাই, বিশ্বাস করছে না, তুই নিজের মুখেই বল। মেয়েটার কথা শুনে রিমির মুখ লাল হয়ে গেছে লজ্জা। আসিফ, আমি আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে তোমার ওই বড় মনে একটু জায়গা দেবা? রিমির কথা শুনে যেমন খুশি হয়েছি তেমন চিন্তায় পড়ে গেছি। রিমির ব্যবহার, আমার প্রতি ভালোবাসা, টান, সেগুলো আগেই লক্ষ্য করেছি। যা দেখে রিমির মতো মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কিনা। চিন্তা করে দেখলাম এটা রিমির ভালো লাগা হতে পারে, যার বর্তমান কোনো পরিচয় নাই। তাকে কেন ভালোবাসতে যাবে রিমি? রাত তখন 8:30 বাজে। রিমি আমার রুমে আসলো। কি ভাবা হয়েছে? কি ভাববো? কি ভাববে মানে? বিকালে ছাদে কি বলছি সব ভুলে গেছো? কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বলবো নাকি না? আমার তো মনে হচ্ছে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বু আম্মুর সাথে বেইমানি করা। যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথেই প্রেম করব, এটা মনে হয় ঠিক হবে না। কি হলো বলো? রিমি, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক যায় না, আর সম্পর্ক করাটা ঠিক হবে না। কেন জানতে পারি? রিমি হয়তো আশা করেনি আমি এরকম উত্তর দেব। তোমার আব্বু আম্মু আমাকে এইরকম একটা বিপদে সাহায্য করেছে, তোমাদের বাসায় থাকতে দিয়েছে, এত রকমের যত্ন করেছে। আমি চাই না আমি তাদের সাথে বেইমানি করি। আমি এসব মানিয়ে আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে। আব্বু আম্মু আমার চাওয়া মেনে নেবে। সরি রিমি, আমি এটা করতে পারবো না। তুমি কি আমার সাথে হয়ে যাওয়া ঘটনাটার কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ? রিমির চোখের কোণে পানি। কি বলছো এসব? তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার সাথে হয়তো একটা দুর্ঘটনা হয়েছে, তাই বলে আমি প্রেম করব না। বিষয়টা এমন না। কেমন? তুমি তোমার আবেগকে কন্ট্রোল করো, বাস্তবতা মেনে নাও। রিমির চোখে পানি নিয়ে রুমের থেকে চলে যায়। রিমি আজ খাবার দিতেও আসেনি, আন্টি খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রিমির কথা বাদ দিয়ে ভাবছি ভাবির সংসারের কথা। এখন ভিডিওটা খুব দরকার। আমার সাথে জড়িয়ে পড়েছে আরেকজন। নিজে না হয় ছাড় দিব, কিন্তু তাই বলে ভাবির সংসার নষ্ট করে দিচ্ছি। আর আমার সাথে কথা বলার কারণে আমার পরিবার কিভাবে ভাবির মতো মানুষকে বাসা থেকে বের করে দেয় আমার জানা নেই। এক সময় এই পরিবার নিয়ে আমি খুব গর্ব করতাম, আজ কেন জানি নিজের অজান্তে ঘৃণা জন্মাচ্ছে। তাহলে কি এইসবের কারণ শুধুই আমি পাগল হয়ে যাচ্ছি। কেন যে মোবাইলটা ভেঙে গেল, মোবাইলে মেমোরিও রাখি নাই যেখানে ভিডিওটা আছে কিনা দেখব। আর মোবাইলটা তো এমনভাবে ভেঙেছে ঠিক করা অসম্ভব। আমি অন্য কোনো উপায়ে ভিডিওটা পাই কিনা ভেবে চলেছি। দুলাভাইকে ভিডিওটা কিসে দিয়েছিলাম, মেসেঞ্জার চেক করলাম, মনে পড়েছে ইমুতে দিয়েছি। আগের ইমু ফিরে পাওয়া প্রায় অসম্ভব। সিমটা নষ্ট হয়ে গেছে, আর সিম উঠাতে আম্মুর রেজিস্টার কার্ড লাগবে, আর আমি আম্মুর সামনে দাঁড়াতেও পারবো না।
আবার যদি দুলাভাই ভিডিও ডিলিট করে থাকে তো? আমি কোনো ক্লুই খুঁজে পাচ্ছি না, তবে আল্লাহর উপর ভরসা রেখেছি। যে আমাকে রাস্তা থেকে একজনের আশ্রয় রেখেছে সে হয়তো আমাকে আবার সম্মানের সাথে নিজের বাসায় নিয়ে যেতে পারে। হতে পারে তখন আমার পরিবারের লোকজনের কিছু কিছু ভুলে তারা নিজেরাই লজ্জাবোধ করবে। শুনেছি কষ্টের ফল মিষ্টি হয়। পরের দিন সকালে আন্টি নাস্তা এনে দিয়ে গেছে। এই 2 দিন শুধু রিমি আমাকে খাবার দিতে আসেনি, কারণটা হয়তো রাগ অভিমান। পায়ে কিছুটা জোর পাচ্ছি। ডাক্তারের কথা মতো আন্টি আমাকে 13 দিন পর আবার চেক আপ করাতে নিয়ে গেছে। ডাক্তারের ফলাফল আমি ভীষণ খুশি। খুব বেশি যত্ন আর পায়ের চাপ কম পড়ার কারণে পায়ের অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয় এর জন্য রিমিকে ক্রেডিট দিতে হবে। কি না কষ্ট করেছে আমার জন্য, অবাক করার মতো। আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। বাসায় আসার পর রিমিকে আর দেখছি না। অন্য সময় হলে হয়তো রিমি নিজেই যেত টেস্ট করাতে। দুপুরে খাবার আন্টি দিয়ে গেল, রিমিকে দেখছি না। কোথায় ও? ও কি বেড়াতে গেছে? না, বাসাতেই কাল থেকে। কি যে হয়েছে মেয়েটার, রাতে খায়নি, সকালেও খায়নি, এখন দুপুরের খাবারও নাকি খাবে না, শুধু রুমে শুয়ে থাকে। আন্টির কথা শুনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। বুঝলাম না একজনের ভালো করতে গিয়ে অন্যজনের খারাপ হয়ে যায় কেন। ও আচ্ছা, আপনি জানতে চাননি কেন এমন করেছে? না, জানতে চাইলেও এখন গিয়ে হয়তো জানতে চাইবে। আর রিমি যদি এইসব কথা আন্টিকে বলে দেয় হয়তো খুব কষ্ট পাবে। চেয়েছি, কিছু বলছে না, শুধু কান্না করছে। আন্টি মন খারাপ করে বলল, যাক বলেনি, আর যেন না বলে এটাই চাই। আচ্ছা, তুমি খাবার খেয়ে নাও, আর পারলে রিমির মন খারাপের কারণটা একটু জানার চেষ্টা করো। কিছু কথা হয়তো আমাদের সাথে শেয়ার করতে পারছে না, কিন্তু তোমায় বলতে পারবে। আচ্ছা, কারণ তো আমি জানি, শুধু শেষবারের মতো বোঝানোর চেষ্টা করতে হবে। খাওয়া শেষ করে আমার পাশের রুমে রিমি থাকে। রিমির রুমে গিয়ে দেখি রিমি অন্ধকারে শুয়ে আছে। আমি লাইট অন করে রিমিকে ডাক দিলাম, রিমি। আমার কণ্ঠ শুনে রিমি ফিরে তাকালো। কি ব্যাপার রিমি, খাওনি কেন? খাবে চলো। সত্যি বলছি, রিমির চোখের দিকে আমি তাকাতে পারছি না। চোখগুলো ফুলে আছে আর না খেয়ে চেহারার বাজে অবস্থা। আমি খাবো না। তুমি এখানে আসছো কেন? আমি কে তোমার? রিমি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমার শরীর খারাপ করবে। এরকম পাগলামির কোনো মানে হয় না। আঙ্কেল আন্টি জানতে পারলে কি হতে পারে ভেবে দেখেছো? তাই তো, আব্বু আম্মুকে তো বলতেই পারে। আর যদি আমার কথা রাজি না হয় তাহলে খাওয়া দাওয়া একদম বন্ধ। রিমি তো দেখছি আমার কথা পুঁজি করে বসেছে। আমি কি তাহলে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছি? আচ্ছা বইলো, আগে খেতে চলো। তুমি আমার কথা রাজি হও তারপর। রাতে খায়নি, সকালেও না খেয়ে এখন দুপুর পেরিয়ে যাচ্ছে, তাই মিথ্যা বললাম। খাবার খেতে গেলে ভেবে দেখব। আচ্ছা খেয়ে নেব, তবে যদি পাল্টি মারো তাহলে বুঝবা পাগলামি কাকে বলে। রিমির কথায় ভয় চলে আসে মনে। রিমি খেতে গেল। আন্টি অবাক। আঙ্কেল তো বলল আমার কাছে নাকি জাদু আছে। কি জাদু সেটা জানলে তো বাসা থেকে বের করে দিত। আমি রুমে গিয়ে বসে বসে ভাবছি। রিমি খাওয়া শেষ করেই আমার রুমে। এবার বলো ভালোবাসি। এখন না, রাত 10টায়, একটু অন্যরকম ভাবে বলবো। কিভাবে? এটা সারপ্রাইজ। রিমির সাথে অনেক কথা হলো। রিমি আমার রুম থেকে যাচ্ছিল না, শুধু কথা বলছে। হয়তো ভাবছে আমি রিমির কথায় রাজি। হ্যাঁ রাজি, কিন্তু বেইমানি করতে পারবো না। রিমি চলে যাওয়ার পর কিছু কথা রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম, কারণ ঠিক করেছি আজ রাতেই চলে যাব। আমি পারবো না রিমির বাবা মার মনে কষ্ট দিতে। রিমির দেওয়া মোবাইল আর কাপড় চোপড় সব কিছু ফেলে শুধু সিমটা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম স্ট্রেচার হাতে নিয়ে। দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনিয়ে চলে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারি নাই। পিছন দিক দিয়ে কে যেন আমার হাত ধরে টেনে নেয়। আমি পেছনে তাকাতেই দেখি রিমি। কিছু বলার আগেই আমার গালে সজোরে চড় বসিয়ে দিল। কোথায় চলে যাচ্ছিলে তুমি? রিমি আমি কি? হ্যাঁ কি ভেবেছো তুমি? চলে গেলেই সব সমাধান হয়ে যাবে? রিমি আমি চাই না আঙ্কেল আন্টি কষ্ট পাক। তুমি আম্মুর কষ্টটা দেখলে, আমার কষ্টটা দেখলে না? তোমার জন্য আমার ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছিল তুমি জানো? কাগজটা পাওয়ার পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আমার সবকিছু অন্ধকার হয়ে গেল।
রিমি, তুমি বলো আমার কি করা উচিত ছিল? যে মানুষগুলো আমার বিপদে দাঁড়িয়েছে তার মেয়ের সাথেই সম্পর্ক করে বসবো? আমি বলছিলাম তো আব্বু আম্মুকে, আমি ম্যানেজ করব। রিমি, এটা হয় না, আমাকে চলে যেতে দাও। আমি পা বাড়ালাম। রিমি হয়তো আমার কথা বুঝবে না। কোথায় যাবে শুনি? ভালো করে হাঁটতে তো পারো না। আর এক পা বাড়ালে বাকি যে পাটা ভালো আছে সেটাও ভেঙে দেবো। হয়তো এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি রিমির ভালোবাসা বুঝি, কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারছি না, যার জন্য আমারও খারাপ লাগছে। আচ্ছা, বাসা চলো, ভালোবাসতে হবে না। আমি জানি রিমি আমার সুস্থতার জন্য এই কথা বলেছে। রিমি আমাকে টেনে একটা রিকশায় বসালো। জানি কথা বললেও কোনো কাজে আসবে না। আর আমি কোথায় বা যেতাম? বাসার অবস্থা আগে থেকেও খারাপ। ভাবিকেও সংসার ছেড়ে থাকতে হচ্ছে। আর আমার তো পাই ভালো হয়নি যে কাজ করব আর দিন কাটাবো। রিকশায় দুজন চুপচাপ। রিমি, একটা কথা বলি? বলো। রিমি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আর এখন আমার লক্ষ্য হচ্ছে ভাবিকে তার সংসারে ফিরিয়ে দেওয়া। আমিও তো চাই তুমি তোমার পরিবারের নিজের সম্মানটা ফিরে পাও, আর ভাবিও তার সংসার। আমার একটা অনুরোধ রাখবা? বলো। আমি চাই তুমি আমাকে ভালোবাসো, এটা যেন কেউ না জানে, বিশেষ করে তোমার আব্বু আম্মু। আমরা বন্ধুর মতো থাকবো। ঠিক আছে, আগে বাসায় চলো। রিমিদের গেটের সামনে চলে আসলাম। ভিতরে যাওয়ার সময় আঙ্কেল সামনে পড়ল। কোথায় গেছিলে রিমি? আব্বু, আসিফকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বাসায় যাও, তোমার আম্মু তোমাকে খুঁজছে। আচ্ছা আব্বু। রিমি মিথ্যা খুব ভালোই চালিয়ে দিল। বাসায় যাওয়ার পর আন্টি, কই গেছিলি রিমি? আম্মু, আসিফকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম, আর আমারও মন ভালো ছিল না। আমাকে বলে যেতিস, কত চিন্তা হচ্ছিল আমার। সরি আম্মু, আর এমন হবে না। সেদিনের পর থেকে রিমির সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু রিমি এটাকে সীমাবদ্ধ রাখছে না, বিভিন্ন সময় আবেগ দেখিয়ে ফেলে। তবে আঙ্কেল আন্টি এই ব্যাপারে কিছুই জানে না। আর আমি রিমিকে বলেছি আমি রিমিকে তখনই ভালোবাসবো যখন আঙ্কেল আন্টি মেনে নেবে। আর প্রতিষ্ঠিত না হতে পারলে তো কোনোভাবেই মেনে নেবে না। আর আমার প্রধান লক্ষ্য হলো পাটা পুরোপুরি ভালো করে ফেলা। ভাবির সাথে মাঝে মাঝে কথা হয়। ভাবি এখনও নিজের বাসায় আছে। আমাদের পরিবারের লোকজন নাকি খবরও নেয়নি। ভাবিও সেই অপমানের কারণে কারোর সাথেই কথা বলেনি। আর ভিডিও পাওয়ার কোনো ক্লুও খুঁজে পায়নি। আর পাবো বলে মনেও হচ্ছে না। তাই বলে জীবন থমকে যাবে এমনটা না। আঙ্কেল আমাকে তার অফিসে পার্ট টাইম জব করতে বলেছিল কিছু করতে হবে না, কিন্তু আমি নিজেকে ছোট মনে করব ভেবে জবটা দিল। তারপর পাশাপাশি রিমিকে কলেজে ভর্তি হতে বলল। আসলে এই 1 মাসে আমার মনে হয়নি আমি অন্যের বাসায় আছি। এতটা অপমান করে নিয়েছে এই পরিবারটা। আর আঙ্কেল তো আমাকে তার ছেলের আসনেই বসিয়ে দিয়েছে। ওদের কাছে একটা প্রাণ অমূল্য। ওনার ছেলেকে বাঁচানোর জন্য উনি চাচ্ছে আমার ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আর টাকা পয়সা ওনার কাছে কিছুই না। তাছাড়া আমার বর্তমান অবস্থা আঙ্কেল আন্টি ভালো করে জানে। বাসায় তো যেতে পারবো না, আর যাওয়ার কোনো জায়গাও নেই। তাই হয়তো এই মায়া। রিমি আঙ্কেলের কথা শুনে অনেক খুশি। আমাকে কোথাও যেতে না দিয়ে তার অফিসেই জব, তার সাথে কলেজে ভর্তি হতে বলেছে। আমি তো এটাকে সুযোগ মনে করতে পারি। এতে করে লেখাপড়ায় এগিয়ে যাব, আমিও বাসা ছেড়ে ভালো থাকতে পারবো। কিন্তু কলেজে ভর্তি হতে হলে আগের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে। বাসে বসে আছি, মনে হচ্ছে বাসায় যাচ্ছি। আসলে বাসা থেকে কলেজের মাত্র 5 মিনিটের রাস্তা। ইস, আজ যদি আমার বাসায় যাওয়া হতো, আম্মুর হাতের রান্না খেতাম, ভাইয়ার উপদেশ আর আব্বুর ভালোবাসার শাসন পেতাম। কিন্তু তা আর হলো না। বাস চলছে, বুকের ভিতরে কেমন ব্যথা ব্যথা লাগছে। যদি দূর থেকে আম্মুকে দেখতে পেতাম। বাস এসে স্টেশনে থামলো। বাস থেকে নামা মাত্রই আবিরকে দেখলাম। আবির আমাকে দেখেই দৌড়ে আসলো। কিরে আসিফ, এতদিন কই ছিলি তুই? কলেজে যাস না, মোবাইলে কল দিলে বন্ধ। কলেজের স্যার ম্যাডাম তোর কথা মিথিলাকে জিজ্ঞেস করলে বলতো তুই নাকি রাগ করে বাসা থেকে চলে গেছিস। ঠিকই বলেছে, রাগ করে চলে গিয়েছিলাম। মিথিলা কলেজে আসে।
প্রতিদিনই তো আসে মনে হয়। কেন গেছিলি রাগ করে? আর মোবাইল বন্ধ কেন? এমনি আব্বু মারছিল। পরে ঢাকায় মামার বাসায় উঠি, ওইখানে ভর্তি হব, তাই কলেজ থেকে কিছু কাগজপত্র নিতে এসেছি। আমার তো মামা নেই, তবে আমার কিছু বলারও ছিল না, মিথ্যেটাই বলতে হলো। ও আচ্ছা, তো কলেজে যাবি তো? আচ্ছা, তো তাহলে এখন চল। আবিরের সাথে কলেজে গেলাম। কলেজে পুরনো স্কুল জীবনের বন্ধুরা এসে ভিড় করলো। কই গেছি আমি? কলেজে কেন আসি না? রাগ কিসের জন্য? আব্বু মারলে বাসা থেকে যাওয়া লাগে নাকি? আজ থেকে কলেজে আসবো কি না, সবগুলো সত্য মিথ্যা বুঝিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে ছাড়পত্রের জন্য দরখাস্ত দিলাম। স্যার জানতে চাইলো কারণটা কি। আমি স্যারকে বললাম ঢাকাতে একটা পার্ট টাইম জব পাইছি, তাই ওইখানে ভর্তি হব। স্যার আমাকে কাগজপত্র সব কিছু বুঝিয়ে দিল। পরিচিতি স্যার ম্যাডাম গণের খবর নিলাম। সবাই আমার না আসার আগেই এই কলেজ থেকে চলে যাওয়ার কারণ জানতে চাইল। প্রিন্সিপাল স্যারকে দেওয়া উত্তর দিয়েছি। অফিস থেকে বের হতেই মিথিলাকে চোখে পড়ল। আগের মতোই পর্দা করে আছে। এই মেয়েটা যে আমার চিরচেনা, যতই পর্দা করে থাকুক চিনতে ভুল হবে না। মিথিলাকে দেখে কেন জানি ঘৃণা আসছিল না। মন চাচ্ছিল মিথিলাকে গিয়ে জিজ্ঞেস করি, কেমন আছিস মিথিলা? আমাকে বাসা থেকে বের করে খুব সুখে আছিস তাই না? মুহূর্তেই চোখ ঘোলা হয়ে আসলো। মিথিলাও দেখছি আমার দিকে চেয়ে আছে। হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি মাথা নিচু করে। মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে, কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখি। আমি পাশ কাটিয়ে চলে যাব, অমনি মিথিলা ডাক দিল, আসিফ, তোর সাথে কিছু কথা আছে। মিথিলা আমার সাথে কি কথা বলবে আমি জানি না, আর জানতেও চাচ্ছি না, তাই না শোনার ভান করে হাঁটতে লাগলাম। আসিফ প্লিজ একবার শোন। মিথিলা পেছন থেকে সামনে আমার পথ আটকিয়ে, কি বলবি তুই? তোর জন্য আমি বাসা ছাড়া হয়েছি। এমন একটা অপবাদ তুই দিলি যার কারণে 1 মাস ধরে আম্মুকে দেখি না, আম্মুর কথাও শুনি না। আব্বুর করা শাসন আমার জীবনে নেই। আমার সাথে কথা বলার অপরাধে ভাবিকেও বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। কেন জানি রাগ আর কষ্টগুলো চোখের পানি হয়ে বের হচ্ছে। আসিফ তুই আমাকে মাফ করে দে। আমি জীবনে এমন একটা ভুল করেছি যার জন্য আমি রাতে চোখ লাগিয়ে ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই আমার পাপের দৃশ্যগুলো আমার চোখে ভাসে। মিথিলার চোখের কোণে পানি। মিথিলা, ন্যাকা কান্না কাদার কি আছে? যা চাইছিস তাই করছিস। আমিও চাইলে তোদের সব কিছু ফাঁস করে দিতে পারতাম, কারণ আমার কাছে ভিডিও আছে। কিন্তু তোকে ভালোবাসতাম। তোর সম্মান যেন নষ্ট না হয়, নিজের সম্মান নষ্ট করে সবার চোখে ধর্ষক নামের মিথ্যা অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু একটা দুঃখ কি জানিস? ভাবিকেও বাসা থেকে বের করে দিয়েছে। ভালো থাকিস। চোখ বেয়ে পানি বের হচ্ছে। আবার কেন জানি মিথিলার সাথে কথা বলতেছি, রাগও হচ্ছে নিজের উপর, আর কথা বলার ইচ্ছে ছিল না। হাঁটতে শুরু করলাম। আসিফ দাঁড়া প্লিজ, শোন। আমি জানি মিথিলা এগুলো অভিনয় করতেছে, কারণ মিথিলা নিখুঁত অভিনয় করতে পারে। যেভাবে পরিবারের লোকজনদের সামনে করলো, আমি আর মিথিলার সাথে কথা বলতে পারছিলাম না। চলে আসলাম। ইস, আম্মুকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। আমি আবার ঢাকায় ব্যাক করব। টিকিট কেটে বাসের মাঝখানে জানালার পাশে বসে আছি। এমনি জানালা দিয়ে আব্বুকে দেখতে পেলাম, সাথে আম্মু। কিন্তু আম্মু তো বোরকা গায়ে, মুখটা দেখতে পারছি না। তবে এতটুকুতেই মন জড়িয়ে গেল। আব্বুকে আগের মতো হাসি খুশি হাঁটতে দেখছি না, কেমন জানি মনমরা হয়ে আছেন। আম্মুরও হয়তো একই অবস্থা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভাবিকেও দেখতে পাচ্ছি, ভাইয়াও পাশে। তবে কি আজ ভাবিকে বাসায় নিয়ে যাচ্ছে? হয়তো সবার মন গলে গেছে, আমার জন্য তাদের মন কাঁদে। আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার একদিন পরই তো ভাবিকে বাপের বাড়ি চলে যেতে হয়েছে। ভাবি কেমন তা বাসার সবাই জানে। ভাবি ছিল সবার পছন্দের, কার কি প্রয়োজন খুব সহজে বুঝে যেত, যার জন্য ভাবিকে নিয়ে কখনো ঝগড়াও হয়নি। হয়তো আমার প্রতি রাগগুলো এমন প্রখর ছিল
যার জন্য ভাবি আমার সাথে কথা বলতে শুনে উল্টাপাল্টা ভাবতে সাহায্য করে। আজ নিজের চোখে ভাবিকে বাসায় যেতে দেখব স্বপ্নেও ভাবি নাই। এখন আমার ভিডিও পাওয়ার কোনো প্রয়োজন নাই। ভাবি নিজেই সংসার ফিরে পেয়েছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। তবে আমার একটা কাজ করতে হবে, ভাবির সাথে কথা বলা একদম বন্ধ করে দিতে হবে। হয়তো আবার আমার সাথে কথা বলতে শুনলে বা দেখলে এরকম খারাপ ধারণা আসতে পারে। তবে শেষবারের মতন কথাটা বলে নেই, সত্যি কি বাসায় নিয়ে যাচ্ছে নাকি অন্য ব্যাপার। কথাগুলো ভাবতে ভাবতে পরিবারের লোকজনগুলোর ভিড়ের মাঝে মিলিয়ে গেল, চোখগুলো ভিজে গেছে। যদি একবার আম্মু বলে ডাক দিতে পারতাম, আব্বুকে আব্বু বলে ডাক দিতে পারতাম। এই জীবনে না জানি সে সুযোগ হয় কি না। গাড়ি চলতে শুরু করলো আমার চিরচেনা শহরটাকে ছেড়ে। মনে আজ কিছুটা শান্তি খুঁজে পাচ্ছি ভাবিকে বাসায় যেতে দেখে। যদি এমন হতো আমিও আজ বাসায় যেতে পারতাম। এই জীবনে হয়তো হবে না, কারণ নিজেকে প্রমাণ করার মতো কোনো প্রমাণই আমার কাছে নেই। যে একটা ভিডিও ছিল তাও হারিয়ে ফেলেছি। শুধু ভাবি জানে আমি নির্দোষ। সেই কথা বলতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছিল। আর মিথিলা নিজেকে কখনো ছোট করে সত্যিটা বলবে না। আর দুলাভাই তো নাই। আম্মুর কথা মনে করতেই চোখ বেয়ে পানি পড়ছিল। পাশ থেকে আম্মুর বয়সী কেউ বলে উঠল, কাঁদছো কেন বাবা? আম্মুর কথা, আব্বুর কথা খুব মনে পড়তেছে। কেন, তোমার আব্বু আম্মু কি নাই? মহিলাটা হয়তো ভাবছে আমার আব্বু আম্মু মারা গেছে। আছে, কিন্তু আমাকে তাদের ছেলে বলে দাবি করে না। কেন, কি হয়েছে? আগ্রহ নিয়ে জানতে চাইলো। মহিলাটাকে ঢাকায় আস্তে আস্তে সব কিছু বললাম। উনি আমার মিথ্যা অপবাদের কাহিনী শুনে চোখের পানি ফেলছিল। বাস থেকে নামার সময় ওনার বাসার ঠিকানা দিয়ে যায়। ওনার নাকি কোনো ছেলে নাই, সময় পেলে যেন দেখা করতে যাই। বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে আছি। খুব ক্লান্ত লাগছিল। আর ভাবছিলাম মিথিলার কথাগুলো কি শোনার দরকার ছিল, নাকি যতটুকু শুনেছি সবটুকুই ভুল। রিমি কলেজ থেকে আসার পর আমার সাথে দেখা করতে আসলো। কাগজপত্র আনছি কিনা আর যাওয়ার কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলো। আমি যখন মিথিলার সাথে দেখা হওয়ার কথা বললাম, রিমি মন খারাপ করে ফেললো। তবে যখন ভাবিকে ভাইয়ার সাথে আব্বু আম্মুর সাথে বাসায় যাওয়ার কথা বলি, রিমি অনেক খুশি হয়। রিমি জানতে চাইলো মিথিলা কিছু বলেছে কিনা। আমি সব কিছু বললাম। রিমি বলেছে মিথিলার সাথে কথা বলাটাই নাকি আমার ভুল হয়েছে। রাতে ভাবি ফোন করলো। হ্যালো ভাবি, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আসিফ, আজ তোমার ভাইয়া আর আব্বু আম্মু আমাকে বাসায় নিয়ে এসেছে। ভাবির কথা শুনে মন ভরে গেল। তাহলে ধারণাটা সত্যি ছিল, তাই নাকি? কিন্তু এতদিন পর নিতে আসলো। ওরা বলছে তোমার উপর রাগ করে নাকি আমার সাথে এমন করেছে। তোমার সাথে এই পরিবারের কেউ যোগাযোগ করুক, এটা নাকি কেউ চাচ্ছে না। ভাবির কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। তার মানে আমার প্রতি তাদের কোনো মায়া হয় না? ও আচ্ছা ভাবি, তাতে সমস্যা নেই। তুমি বাসায় ফিরে গেছো, এতেই খুশি। আমি তোমাকে বাসায় ফিরিয়ে আনার সব চেষ্টা করব। দেখবে আমি জয়ী হবই। দরকার নেই ভাবি, আমি শুধু তোমাকে বাসার ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রমাণ খুঁজছিলাম। আজ আমার কোনো কিছুরই দরকার নাই। তোমরা ভালো থেকো বলেই ফোনটা রেখে দেই। সাথে সাথে সিমটাও খুলে ফেলি, যেন ভাবির সাথে আর কোনো যোগাযোগ না হয়। ভাবি তার সংসার নিয়ে ভালো থাকুক, আমি ফিরে যাওয়ার চিন্তা করি না। করলে হয়তো ওই দিনই ভিডিওটা দেখিয়ে দিতাম। তখন যেমন মিথিলার ভালো চেয়েছি, আজও চাই মিথিলার সম্মান নিয়ে বেঁচে থাকুক। আর যদি পাপের পরিমাণ বেশি হয়ে যায়, তার শাস্তি মিথিলা নিজে থেকেই পাবে। আমি যখন মিথিলার ভালো চেয়ে বাসা থেকে চলে এসেছিলাম, তখন স্বার্থপর হতে পারবো না। আর আমার কাছে এখন নির্দোষ হওয়ার প্রমাণও নাই। পরের দিন রিমির সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে যায়। রিমি বিজ্ঞান বিভাগ আর আমি মানবিকে, তাই ক্লাসগুলো ভিন্ন। শুধু কলেজে যাওয়া আর আসার সময় দেখা, আর মাঝখানে বিরতিতে ক্লাসে প্রথম দিন আমার পরিচয় দিতে হয় শিক্ষকদের কাছে। সব কিছু ঠিকঠাক বলি, শুধু মামার বাসা থেকে পড়ালেখা করব এটাই মিথ্যা বলেছি। এভাবেই চলতে থাকে আমার দিন। কলেজে অফিসের কাজ বুঝতে পারি না, তাই কাজ করা বন্ধ রাখতে বলেছে আঙ্কেল। আমি ভাবছি এই মানুষগুলো এত স্বার্থহীন হয় কি করে।
আঙ্কেল নিজের খরচে আমার লেখাপড়া চালানোর সিদ্ধান্ত নিলেন, আর যখন ইনকাম করব তখন পুষিয়ে দিতে বললেন। আজ বাসার সাথে যোগাযোগ নাই 1 বছর। জানি না কে কোন অবস্থায় আছে, তবে আমি খুব ভালো আছি। শুধু ভালো নেই আমার মনটা শুধু আম্মুটার জন্য কাঁদে। দেখতে মন চায় এখন আমি আঙ্কেলের অফিসে কাজ করি। নিজের সম্মান রক্ষার্থে রিমির সাথে দিন দিন প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আমি প্রকাশ না করলেও রিমি খুব ভালোভাবেই প্রকাশ করে ফেলেছে। কলেজের সবাই জানে আমাদের মধ্যে প্রেম আছে, যার কারণেও কোনো মেয়ে ভাব নিতে আসে না। আর ভুল করে কেউ আসলে রিমির অত্যাচার। তবে রিমি ছাড়াও কলেজে আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম আশা। আশা হলো রিমিরও ফ্রেন্ড। আমার সাথে দেখা করাতে নিয়েছিল সেই মেয়েটা। আশার ভাইয়া নাকি বিয়ে করেছে, তাই ইনভাইট করলো। আজ নাকি সেখানে যেতে হবে আমাকে আর রিমিকে। কি আর করার, বিয়েতে গেলাম। কিন্তু কোণের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ার সাথে সুমিয়াপুর ননদের বিয়ে, মানে দুলা ভাইয়ের বোনের বিয়ে, আর আমি আজ সেখানেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।